রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা ইরানের, ধ্বংস যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা। গাজার ফিলিস্তিনিদের মতো ইসরায়েল ছেড়ে দলে দলে পালাচ্ছে ইহুদিরা, আরব দেশে থেকে পালাচ্ছে আমেরিকান সেনারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরায়েল তাদেরকে ইরান আক্রমণে বাধ্য করেছে। ইরান জুড়ে পুনরায় তীব্র হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইসরায়েল ও আরব জুড়ে ইরানের মিসাইল বৃষ্টি অব্যাহত। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি আরবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। বুধবার শেষ রাতে এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বুধবার বাংলাদেশ সময় রাত 3:45টার দিকে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান দোহার দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর মধ্যে একটি প্রতিরক্ষা মিসাইল দিয়ে প্রতিহত করা হয়েছে। অপর একটি মিসাইল আল উদেইদ ঘাঁটিতে সরাসরি আঘাত করে। এই ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এদিকে ইরান দাবি করেছে, তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম রাডার ব্যবস্থা ANFPS-132 ধ্বংস করে দিয়েছে। এই রাডারটি কাতারে অবস্থিত। এর রেঞ্জ 5000 কিলোমিটার। ইরানি বাহিনীর দাবি, ওই অঞ্চলে আকাশ সীমায় কোনো ক্ষেপণাস্ত্র এলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই রাডারের কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কিন্তু এবার সেই ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার দাবি করে ইরানের হুঁশিয়ারি। আগামী দিনে আরও জোরালো হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেট ভবনে ড্রোন হামলা করেছে ইরান। এ ঘটনায় ভবনটির কাছে আগুন লাগার ভিডিও প্রকাশিত হয়েছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। বুধবার রিয়াদে যুক্তরাষ্ট্র দূতাবাসের মধ্যে অবস্থিত CIA স্টেশনে হামলা চালিয়েছে ইরান। প্রকাশিত খবর অনুসারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন সব আরব দেশে ভয়াবহ হামলা চলছে। বুধবারের হামলার ফলে সৌদি আরব, কুয়েত সহ 3টি আরব দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সব আরব দেশ থেকে অবিলম্বে সব আমেরিকানদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। CNN বুধবার লিখেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত সম্পদ আক্রান্ত হয়েছে। ইরানের পাল্টা আক্রমণের ভয়াবহতায় বর্তমানে দিশেহারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার ইসরায়েল জুড়ে ইরানের ভয়াবহ মিসাইল হামলার ভিডিও প্রকাশিত হয়েছে। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ইরান বুধবার ইসরায়েলে টানা 600 মিসাইল হামলা চালিয়েছে। একই সঙ্গে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে আরব দেশে আমেরিকান সব ঘাঁটিতে। সৌদি আরব, কাতার থেকে জানানো হয়েছে, তারা মঙ্গলবার ইরানের অনেক মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল মঙ্গলবার ইরানে পুনরায় তীব্র যৌথ হামলা পরিচালনা করেছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। গাজার ফিলিস্তিনিদের মতো এবার বাড়িঘর ছেড়ে দলে দলে পালাচ্ছে ইসরায়েলিরা। তারা পালাচ্ছে ইরানের হামলা থেকে নিজেদের জীবন রক্ষায়। 2023 সাল থেকে যে দৃশ্য বিশ্ববাসী দেখেছে গাজার ফিলিস্তিনিদের ক্ষেত্রে, এবার তার পুনরাবৃত্তি ঘটল ইসরায়েলিদের ক্ষেত্রে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইহুদিদের ইসরায়েল থেকে দলে দলে পলায়নের দৃশ্য। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের বুকে এত ধ্বংস তারা কেউ দেখেনি এর আগে। অপরদিকে মঙ্গলবার দুবাই থেকে চিনুক সামরিক পরিবহন হেলিকপ্টারে করে পালিয়েছে আমেরিকান সেনারা। এর আগে আমেরিকান সেনারা বিভিন্ন বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেসব হোটেলেও মিসাইল ও ড্রোন আক্রমণের শিকার হওয়ায় এবার তারা আরব দেশ থেকেই পালিয়ে যাচ্ছে। তাদেরই পলায়ন বলে দিচ্ছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটি আর থাকবে না আরব ভূমিতে। এদিকে দিন যত যাচ্ছে তত স্পষ্ট হয়ে উঠেছে দীর্ঘস্থায়ী যুদ্ধের আলামত। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় এবং আরব বিশ্ব আক্রান্ত হওয়ায় ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। বিশ্বব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইসরায়েলিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, ইসরায়েলের স্বার্থে এবং চাপের কারণে তারা ইরানে হামলা চালিয়েছে। মঙ্গলবার তিনি সাংবাদিকদের কাছে বলেন, আমরা জানতাম ইসরায়েল ইরানে আক্রমণ করতে যাচ্ছে, আর এর ফলে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে। এর ফলে মধ্যপ্রাচ্যে আমাদের আর্মির ব্যাপক ক্ষতি হবে।
তাই আমরা আমাদের অধিক ক্ষতি এড়াতে আগে ইরানের উপর হামলা চালিয়েছি, যাতে তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে। মার্কো রুবিওর এই স্বীকারোক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধের নির্দেশ দিয়েছি কারণ আমি জানতাম ইরান আমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। এর আগে ট্রাম্প বলেছেন, খামেনি আমাকে হত্যার আগেই আমি তাকে হত্যা করেছি। মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তির তীব্র সমালোচনা করেছেন ট্রাম্পের রিপাবলিকান ভক্তরা। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো আল জাজিরাকে বলেছেন, তিনি মূলত প্রকাশ্যে যা স্বীকার করছেন তা হল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের দ্বারা ফাঁদে পড়েছিল। ইরান আক্রমণ বিষয়ে মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের স্বীকারোক্তির ফলে এটি এখন স্পষ্ট যে মিথ্যা অভিযোগে এর আগে যেমন যুক্তরাষ্ট্র ব্রিটেনের নেতৃত্বে পশ্চিমরা ইরাক লিবিয়া ধ্বংস করেছিল, ঠিক একই ঘটনার তারা পুনরাবৃত্তি করল ইরানের ক্ষেত্রে। ইরাক ধ্বংসের বিষয়ে তারা বলেছিল সাদ্দাম হোসেন ব্যাপক বিধ্বংসী অস্ত্র বানিয়েছে, কিন্তু দেশটি দখলের পর তন্ন তন্ন করে খুঁজেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরান আক্রমণের আগে যুক্তরাষ্ট্র বলেছে তারা পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের প্রশাসন মূলত ইসরায়েলের দাসে পরিণত হয়েছে। ইসরায়েলের মিথ্যা তথ্য আর মিথ্যা প্রচারণায় তারা এতটাই অন্ধের মতো প্রভাবিত যে বিশ্বের সমস্ত আইন কানুন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের ওপর সম্পূর্ণ গায়ের জোরে আগ্রাসন পরিচালনা করল। প্রকাশিত খবর অনুযায়ী 2025 সালের জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধের পরই নেতানিয়াহু সরকার পরিকল্পনা করে 6 মাসের মধ্যে ইরানে আবার হামলা চালাতে হবে আমেরিকাকে দিয়ে। এবার ইরান হামলার লক্ষ্য হবে ইরানে ক্ষমতা পরিবর্তন, ইসলামী বিপ্লবী সরকার ব্যবস্থার অবসান ঘটানো এবং ইরানের সমস্ত অস্ত্র ধ্বংস করে হামাস হিজবুল্লাহর মতো পথে বসানো। তারা ট্রাম্প প্রশাসনকে বোঝাতে থাকে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম ইসরায়েল, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েল আমেরিকাকে তথ্য দেয় ইরান 1 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রে আঘাত করার মতো ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের কাছে। ইরান যে কোনো সময় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে আঘাত করতে যাচ্ছে। ইসরায়েলের এই মিথ্যা প্রচারণা ও মিথ্যা তথ্য ট্রাম্প প্রশাসন যে বিশ্বাস করেছে মঙ্গলবার তার প্রমাণ দিলেন মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্প। ইরান বিশ্বের শত্রু কবে থেকে, এই প্রশ্নটি আসলে একটি রাজনৈতিক বয়ানকে ঘিরে তৈরি। ইতিহাসকে কাছ থেকে দেখলে বোঝা যায় কোনো রাষ্ট্র জন্মগতভাবে বিশ্বের শত্রু হয় না, বরং নির্দিষ্ট ভূরাজনৈতিক স্বার্থ, মতাদর্শগত সংঘাত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতার দ্বন্দ্বের ভেতর দিয়ে এমন একটি পরিচয় নির্মিত হয়। ইরানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। 1 শতাব্দীরও বেশি সময় ধরে ইরানের রাষ্ট্রীয় চরিত্র, তেলনীতি, পররাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সেই পরিবর্তনের প্রতিটি ধাপে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফলে শত্রুতা শব্দটি আবেগের চেয়ে বেশি একটি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যার শেকড় খুঁজতে হলে 20 শতকের শুরুতে ফিরে যেতে হয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। 1925 সালে রেজা শাহ পাহলভি কাজার রাজবংশকে সরিয়ে ক্ষমতায় আসেন। তার উত্থানে ব্রিটিশ স্বার্থের প্রভাব ছিল এমন অভিযোগ রয়েছে। তবে ক্ষমতায় এসে তিনি দ্রুতই একটি কেন্দ্রীয়কৃত আধুনিক রাষ্ট্র গঠনের উদ্যোগ নেন। 1933 সালে তিনি অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির সঙ্গে তেল চুক্তি সংশোধন করেন, যাতে ইরানের অংশ বাড়ে। এতে ব্রিটিশ স্বার্থে ধাক্কা লাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরান আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকলেও জার্মান প্রকৌশলীদের উপস্থিতি নিয়ে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের সন্দেহ বাড়ে। 1941 সালে ব্রিটেন ও সোভিয়েত বাহিনী যৌথভাবে ইরান আক্রমণ করে রেজা শাহকে সিংহাসন ছাড়তে বাধ্য করে এবং তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতায় বসেন। পরবর্তী দশকে ইরানের রাজনীতি তেলের প্রশ্নকে ঘিরে তীব্র হয়ে ওঠে। 1951 সালে জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদ্দেক প্রধানমন্ত্রী হয়ে তেল জাতীয়করণ করেন। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এটিকে তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে দেখেছিল। 1953 সালে সিআইএ ও ব্রিটিশ MI6 এর সহায়তায় অপারেশন অ্যাজাক্স নামে পরিচিত এক অভ্যুত্থানে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর শাহের কর্তৃত্ব আরও বেড়ে যায়। এই ঘটনাকে ইরানের বহু নাগরিক বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখেন, যা পরবর্তী প্রজন্মের রাজনৈতিক চেতনায় গভীর প্রভাব ফেলে।
শাহ আমলে ইরান পশ্চিমাপন্থী আধুনিকায়নের পথে হাঁটে। 1963 সালে হোয়াইট রিভলিউশন নামে ভূমি সংস্কার, নারী ভোটাধিকার, শিক্ষা সম্প্রসারণ সহ একগুচ্ছ সংস্কার শুরু হয়। তবে এই আধুনিকায়ন ছিল ওপর থেকে চাপিয়ে দেওয়া। বিরোধীদের দমনে গড়ে ওঠে কুখ্যাত নিরাপত্তা সংস্থা সাভাক, যা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় প্রশিক্ষিত হয়েছিল বলে ঐতিহাসিক গবেষণায় উল্লেখ আছে। একই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। 1960-70-এর দশকে ইরান ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে, যদিও তা প্রকাশ্যে স্বীকৃত ছিল না। এই প্রেক্ষাপটে ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনি শাহের নীতির কড়া সমালোচনা করেন। 1964 সালে তাকে নির্বাসনে পাঠানো হয়। দীর্ঘ নির্বাসনের পর 1978 থেকে 1979 সালে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমনপীড়ন ও সামাজিক অসন্তোষের প্রেক্ষাপটে বিপ্লব শুরু হয়। 1979 সালের ফেব্রুয়ারিতে শাহ দেশ ত্যাগ করেন এবং ইসলামী বিপ্লব সফল হয়। গণভোটে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইরান একটি রাজতান্ত্রিক পশ্চিমাপন্থী রাষ্ট্র থেকে ধর্মতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপ নেয়। শত্রুতার প্রকাশ্য রূপটি স্পষ্ট হয় 1979 সালের নভেম্বরে, যখন তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখল করে 52 জন কূটনীতিক 444 দিন জিম্মি রাখা হয়, যা হোস্টেস ক্রাইসিস নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এখান থেকেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থায়ী বৈরিতায় রূপ নেয়। যুক্তরাষ্ট্র ইরানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাসবাদ তালিকায় অন্তর্ভুক্ত করে, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে মহা শয়তান আখ্যা দেয়। পারস্পরিক অবিশ্বাস প্রাতিষ্ঠানিক রূপ পায়। 1980 সালে সাদ্দাম হুসেন ইরান আক্রমণ করলে 8 বছরব্যাপী ইরান ইরাক যুদ্ধ শুরু হয়। উপসাগরীয় কয়েকটি আরব রাষ্ট্র ইরাককে অর্থ সহায়তা দেয়। পশ্চিমা শক্তিগুলো বিভিন্নভাবে ইরাককে সমর্থন করে। এই যুদ্ধ ইরানের নিরাপত্তা মনস্তত্ত্বকে গভীরভাবে প্রভাবিত করে। বিপ্লবোত্তর ইরান নিজেকে চারদিক থেকে শত্রু বেষ্টিত মনে করতে শুরু করে এবং প্রতিরোধ অক্ষ গড়ে তোলার কৌশল নেয়, যার অংশ হিসাবে লেবাননে হিজবুল্লাহর উত্থান, ফিলিস্তিনে হামাসের প্রতি সমর্থন, ইয়েমেনে হুথিদের সঙ্গে সম্পর্ক ইত্যাদি গড়ে ওঠে। ইরান যুক্তি দেয় এগুলো আঞ্চলিক প্রতিরোধের অংশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এগুলোকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী প্রক্সি নেটওয়ার্ক বলে। ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব আদর্শিক ও কৌশলগত দুই মাত্রাতে বিস্তৃত। বিপ্লবের পর ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে। 2000-এর দশকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ে। 2015 সালে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় শক্তি, রাশিয়া ও চীনের সঙ্গে ইরান পারমাণবিক চুক্তি করে, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গিয়ে পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে সম্পর্ক আরও অবনতি হয়। গ্রেটার ইসরায়েল ধারণা বা মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্যের তত্ত্ব নিয়ে নানা রাজনৈতিক বক্তব্য আছে। তবে ইসরায়েলের মূলধারার নীতি নির্ধারণে এ ধরনের মানচিত্র ভিত্তিক সম্প্রসারণবাদী লক্ষ্যকে আনুষ্ঠানিক নীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, এই কথা উল্লেখযোগ্য। 1917 সালে বেলফোর ডিক্লারেশন ফিলিস্তিনে ইহুদি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার সমর্থন জানালেও পরবর্তী ইতিহাস ছিল জটিল উপনিবেশ উত্তর সংঘাতের ধারাবাহিকতা। ফিলিস্তিন ইসরায়েল প্রশ্নটি নিজস্ব বাস্তবতায় বিকশিত হয়েছে। একে সরলরৈখিক ষড়যন্ত্রে ব্যাখ্যা করা ইতিহাসের বহুমাত্রিকতাকে কমিয়ে ফেলে। তবে ইরান বিশ্বের শত্রু হলো কবে? বাস্তবে 1979 সালের বিপ্লবের পর থেকেই পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক বৈরিতায় রূপ নেয়। কারণগুলো হলো পূর্ববর্তী শাসনের পতন ও যুক্তরাষ্ট্র বিরোধী মতাদর্শ, জিম্মি সংকট, আঞ্চলিক প্রক্সি, পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার ও অভ্যন্তরীণ দমনপীড়ন নিয়ে আন্তর্জাতিক সমালোচনা। একই সঙ্গে ইরান নিজেও পশ্চিমা হস্তক্ষেপের ইতিহাসকে সামনে রেখে প্রতিরোধমূলক রাষ্ট্রীয় পরিচয় নির্মাণ করেছে।
তবে বিশ্ব একক সত্তা নয়, ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক ভিন্ন। দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সময়ভেদে আলোচনা ও বাণিজ্য চলেছে। কাজেই বিশ্বের শত্রু পরিচয়টি রাজনৈতিক ভাষ্য, সার্বজনীন সত্য নয়। সংক্ষেপে বলা যায়, ইরানকে শত্রু হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয় মূলত 1979 সালের পর, যখন দেশটি পশ্চিমপন্থী রাজতন্ত্র থেকে যুক্তরাষ্ট্র বিরোধী ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের নতুন চ্যালেঞ্জ ছড়ে দেয়। এর পেছনে আছে তেল রাজনীতি, শীতল যুদ্ধের উত্তরাধিকার, আঞ্চলিক নিরাপত্তার সংকট, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব এবং পারমাণবিক প্রশ্ন। ইতিহাসের প্রতিটি ধাপে পারস্পরিক অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা এই শত্রুতাকে পুষ্ট করেছে। তাই ইরান কবে থেকে বিশ্বের শত্রু, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোন প্রেক্ষাপটে এবং কার দৃষ্টিকোণ থেকে তাকে শত্রু বলা হচ্ছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা এখন নতুন মোড় নিয়েছে। তেহরানের পাল্টা আঘাতের জবাবে যুক্তরাষ্ট্র কি সেখানে স্থল অভিযানে নামবে? এই প্রশ্ন তোলা হচ্ছে গণমাধ্যমে আলোচনার টেবিলে। বাস্তবতা হলো, ইরানে বড় ধরনের স্থল অভিযান কঠিন শুধু নয়, সেটা ট্যাকটিক্যাল আত্মহত্যার শামিল। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল স্থলযুদ্ধের কথা ভাবলে সেটা সামরিক মহাবিপর্যয় বয়ে আনবে। কোনো দেশই এই অভিযানের রাজনৈতিক, অর্থনৈতিক বা লজিস্টিক ধকল সইতে পারবে না। ইরানের ভূপ্রকৃতির যে ধরন, শুধু সেটাই এই ধরনের স্থল অভিযানের সাফল্যকে অসম্ভব করে রেখেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইরাক বা আফগানিস্তান নয়, দেশটি বিশাল। পর্বতের প্রাকৃতিক বেষ্টনী দুর্গের মতো ঘিরে রেখেছে তাদের। দেশের যে ভূপ্রকৃতি, সেটাই তাদের প্রথম ও সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা স্তর। ইরানের কেন্দ্রে পৌঁছাতে হলে হামলাকারী বাহিনীকে অবশ্যই জাগ্রোস পর্বতমালা পার হতে হবে। এই পর্বতমালা হল 900 মাইল দীর্ঘ দুর্গম দেয়াল। এই পর্বতগুলোতে বিভিন্ন দুর্গম জায়গা রয়েছে, যেগুলো হামলাকারীদের গতি রুখে দেবে। ইরান সেখানে বাড়তি সুবিধা পাবে। সামান্য যেসব পাসিং আছে, সেগুলো ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে রক্ষা করা সহজ। ভারী সরঞ্জাম নিয়ে হামলাকারী বাহিনীর এগুলো পার হওয়াটা প্রায় অসম্ভব। M1 আব্রামসের মতো ভারী সাঁজোয়া যান নিয়ে এই পাস পার হওয়াটা রীতিমতো একটা দুঃস্বপ্ন। খাড়া পাহাড়ের ঢাল আর সংকীর্ণ ঘূর্ণিবায়ুর সড়কের কারণে সাঁজোয়া গাড়ি বহরের গতি এমনিতেই কমে যাবে। ফলে সাঁজোয়া বহরকে কার্যত ইরানের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের আঘাত খাওয়ার জন্য বসে থাকতে হবে। এই পার্বত্য এলাকায় লজিস্টিক্স চ্যালেঞ্জের কোনো সীমা পরিসীমা নেই। পাসিংয়ের অনেক জায়গায় মাটি এমন নরম যে সেটা যে কোনো সময় ধসে পড়তে পারে। যে কোনো জায়গায় সুবিধামতো একটা বিস্ফোরণ ঘটালেই পুরো ডিভিশন কয়েকদিন ধরে সেখানে আটকে থাকবে। উদ্ধারকারী বা মেরামত যানবাহন সাধারণত এইসব সংকীর্ণ জায়গাগুলোতে খুব সহজে পৌঁছাতেও পারবে না। এমনকি দক্ষিণাঞ্চলের উপকূলে অবস্থান নিয়েও খুব একটা লাভ হবে না। পারস্য উপসাগর থেকে সামনে এগুনোর পথটা খুবই প্রতিকূল আর দুর্গম। এই জায়গাগুলো সরবরাহ ট্রাকের জন্য একটি মৃত্যুফাঁদের মতো। ভৌগোলিক আয়তনের দিক থেকে ইরান বিশ্বের 17তম বৃহত্তম দেশ। সেখানে ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রাখতে যে কোনো আগ্রাসী শক্তির বহু মিলিয়ন সক্রিয় সেনা লাগবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এত বিপুল সেনা নেই। উচ্চভূমিতে পৌঁছানোর জন্য যে ক্ষয়ক্ষতির শিকার হতে হবে, সেই ধকলই তারা সইতে পারবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের মিসাইল ধ্বংস করা তাদের প্রধান লক্ষ্য। সামরিক বিশেষজ্ঞরা সাফ জানিয়েছেন, শুধু বিমান দিয়ে এই কাজ হবে না। ভূগর্ভস্থ যুদ্ধের কৌশল পাকাপোক্ত করতে ইরান বহু দশক কাজ করেছে। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তারা গভীর বাংকারে সংরক্ষিত রেখেছে। এর মধ্যে মিসাইল উৎপাদনের সিস্টেম এবং কমান্ড সেন্টারও আছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এমনকি ইরাকের স্কার্ড মিসাইল ঠেকাতেও ব্যর্থ হয়েছিল। আমেরিকার অনেক উন্নত বিমান শক্তি থাকার পরও সেটা ঘটেছিল। ইরানের বর্তমান অস্ত্র সম্ভার ইরাকের চেয়ে অনেক উন্নত। এটা আরও বেশি স্থানান্তরযোগ্য।
আরও বেশি লুকানো। ইরানিরা অস্ত্র অ্যাসেম্বলির অগ্রসর কৌশল রপ্ত করেছে। তারা অস্ত্রগুলো খুলে ছোট ছোট টুকরো করে বেসামরিক যানবাহনে বহন করতে পারে। 2000 পাউন্ডের বোমা দিয়ে বিমান হামলা করে হয়তো টানেলের মুখের ক্ষতি করা গেছে, কিন্তু ইরানি ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত কৌশল তাদের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। সত্যি এই হুমকি নিশ্চিহ্ন করতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের স্পেশাল ফোর্স পাঠাতে হবে ইরানের ভূগর্ভস্থ শহরগুলোতে। সেটা হলে গভীর টানেলগুলোতে ভয়াবহ যুদ্ধ হবে। সেখানে সম্পূর্ণ সুবিধা পাবে ইরানের সেনারা। স্থল অভিযান চালানো হলে সেটা ইরানের মধ্যে সীমিত থাকবে না। তেহরান হাইব্রিড ও অসম যুদ্ধের কৌশল রপ্ত করেছে। আঞ্চলিক আগুনের রিং তৈরির জন্য তারা প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছে। এই নেটওয়ার্কের মধ্যে লেবাননের হিজবুল্লাহ আছে ইয়েমেনের হুথিরা। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ তাদের সঙ্গ দেবে। হিজবুল্লাহ ইসরায়েলের শহরগুলোতে হাজার হাজার প্রেসিশন রকেট ফেলবে। ইসরায়েলের সামরিক বাহিনী তখন বাধ্য হবে দুই ফ্রন্টে লড়তে। হুথিরা লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। বৈশ্বিক জাহাজ পরিবহন আর বাণিজ্য তখন কার্যত বন্ধ হয়ে যাবে। এর মধ্যে ইরাকের পিএমএফ আমেরিকার সরবরাহ লাইনে হামলা করবে। ফলে পূর্বে অগ্রসর আমেরিকান বাহিনীর লজিস্টিক সরবরাহ তখন কার্যত বন্ধ হয়ে যাবে। আমেরিকানদের বুট যদি ইরানের মাটিতে পড়ে তাহলে এই আঞ্চলিক শক্তিগুলো তাৎক্ষণিক আঘাত হানবে। তারা হামলাকারী সেনাদের দুর্বল জায়গাগুলোকে টার্গেট করবে। স্থানীয় হামলা তখন আঞ্চলিক দাবানলে রূপ নেবে। পশ্চিমাদের আর্থিক সম্পদ তখন কয়েক সপ্তাহের মধ্যেই শুকিয়ে আসবে। ইসরায়েলের পক্ষে স্থল অভিযান কৌশলগত ও ভৌগোলিকভাবে অসম্ভব। ইরানের সাথে তাদের সরাসরি কোনো স্থল সীমান্ত নেই। টার্গেটে যেতে হলে ইসরায়েলি বাহিনীকে ইরাক বা জর্ডানের ভেতর দিয়ে যেতে হবে। সেরকম চেষ্টা হলে জায়নবাদী ইসরায়েলের বিপক্ষে ভয়ানক আঞ্চলিক প্রতিক্রিয়া তৈরি হবে। ইসরায়েলের সামরিক বাহিনী তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত উচ্চমাত্রার হামলার জন্য। 85 মিলিয়ন মানুষের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালানোর জন্য তাদের তৈরি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জন্য লজিস্টিক্সের বোঝাটা বারবার দুঃস্বপ্ন হয়ে ফিরে আসছে। প্রতি গ্যালন জ্বালানিকে সেখানে বিপজ্জনক হরমুজ প্রণালী পার হয়ে যেতে হবে। এই সাগরপথ ইরানের নিয়ন্ত্রণে। ইরানের হাতে বহু ধরনের মিসাইল সম্ভার তৈরি আছে হরমুজ প্রণালী রক্ষায়। প্যারাট্রুপার নামানোটাও আধুনিক যুদ্ধ বিশ্লেষকদের মতে হবে আত্মঘাতী। আকাশপথে সেনা ইউনিট নামানোর চেষ্টা হলে তাদেরকে ঘিরে ফেলে শেষ করে দেয়া হবে। পার্বত্য এলাকা পার হয়ে সময়মতো সেখানে পৌঁছাতে পারবে না সহায়ক বাহিনী। যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের ভেতরের সমর্থনও ভেঙে পড়বে। পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ আশায় আছেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে ইরানে। তেহরানে পাহলভি শাসন আবার ফিরে আসবে এমন দিবা স্বপ্ন দেখছে তারা। ইরান জাতীয়তাবাদ সম্পর্কে এটা মৌলিক ও বিপজ্জনক ভুল ধারণার ফল। বহু ইরানি হয়তো ইরানের বর্তমান সরকারের নীতির বিরোধিতা করছে, কিন্তু ক্ষমতাসীনদের বাইরেও তাদের জাতীয়তাবাদী চেতনা অটুট রয়েছে। বিদেশি আগ্রাসনের যে স্মৃতি তাদের রয়েছে সেটা ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করে রাখে। যে কোনো আগ্রাসন হলে জাতীয় পতাকা ঘিরে বড় ধরনের ঐক্য তৈরি হবে। সরকারের কঠোর সমালোচকও তখন মাতৃভূমির রক্ষকের ভূমিকায় নামবে। কেন্দ্র দুর্বল হওয়া মানেই তাদের পশ্চিমা ধাঁচের গণতন্ত্র আঁকড়ে ধরা নয়। সেরকম ঘটলে বরং বিশৃঙ্খলা লিবিয়া বা ইরাকি ধাঁচের একটা পরিস্থিতি তৈরি হবে। জাতিগত বিভাজন তৈরি হবে। কুর্দি বা বালুচদের মতো গোষ্ঠীগুলো তখন হয়তো নিজেদের স্বাধীনতা দাবি করতে পারে। এতে করে পুরো অঞ্চলে দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হতে পারে। এরকম শূন্যতা সৃষ্টি হলে রাশিয়া এবং ইরান চুপ করে থাকবে না। সেখানে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। বেইজিং ইরানকে তাদের অর্থনীতির জন্য অতি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস বলে মনে করে। যুক্তরাষ্ট্র সেখানে পোষা সরকার বসানোর চেষ্টা করলে তারা চুপচাপ সেটা মানবে না। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কৌশল টিকে আছে প্রযুক্তির ওপর। তাদের বিশ্বাস উন্নত সেন্সর প্রতিটি লুকানো মিসাইল খুঁজে বের করতে পারবে, কিন্তু তাদের সাথে বিশেষজ্ঞরা একমত নন। তারা বলছেন বিশাল পর্বতে একটা মিসাইল লঞ্চার খোঁজাটা খড়ের গাদায় সূচ খোঁজার মতো। অতীতের প্রতিটি পশ্চিমা সংঘাত থেকে ইরানিরা কিছু না কিছু শিখেছে। তারা এমন সব যোগাযোগ সিস্টেম গড়ে তুলেছে যেগুলো স্যাটেলাইটের উপর নির্ভর করে না।
ইরানের সমরাস্ত্র কারখানাগুলো মাটির এতটা গভীরে বানানো হয়েছে বাংকার ব্লাস্টার সেখানে পৌঁছাতেই পারে না। স্থলযুদ্ধ হলে তার মানবিক ক্ষয়ক্ষতি হবে নজিরবিহীন। আর্থিক টানাপোড়েনে থাকা পশ্চিমা অর্থনীতিকে সেটা দেউলিয়া বানিয়ে দেবে। তেলের দাম রাতারাতি হয়তো 3 গুণ হয়ে যাবে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে। ইউরোপ ও আমেরিকায় দেখা দেবে অস্থিরতা। ওয়াশিংটন আর তেল আবিবের কথাবার্তায় মনে হচ্ছে সামরিক শক্তি একটা সহজ সমাধান, কিন্তু বাস্তব তথ্য ঠিক উল্টোটাই বলছে। ইরানের ভূপ্রকৃতি দুর্ভেদ্য ঢালের মতো। তাদের ভূগর্ভস্থ মিসাইল শহর ধারালো আর লুকানো তলোয়ারের মতোই শানিত। মিত্রদের আঞ্চলিক নেটওয়ার্ক একটা জটিল ফাঁদ। এখানে স্থল অভিযান হবে পশ্চিমাদের জন্য আত্মহত্যার শামিল। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হয়তো বিমান হামলা করে ভবন ধ্বংস করতে পারে, কিন্তু দৃঢ়চেতা বিশাল একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে স্থলে টিকে থাকতে পারবে না তারা। এই ধরনের যে কোনো চেষ্টা হলে তাদের সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে পড়বে। বৈশ্বিক অর্থনীতির পতন হবে, একটা প্রজন্ম হারিয়ে যাবে। ইরানের চোরাবালি পশ্চিমাদের জন্য একটা গভীর গর্তের মতো। ইতিহাস দেখিয়েছে ইরানের মালভূমিতে যেসব হামলাকারীর পা পড়েছে তারা সাধারণত ফিরে আসেনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।